ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. Haunted Histories, যার পরদে পরদে রহস্য। আমাদের ইতিহাসের পাতায় লুকিয়ে রয়েছে এমন কিছু অচেনা অজানা রহস্য যা আমাদের মনে ভয়ের সঞ্চার করে। হন্টেড হিস্ট্রিজ আপনাদের জন্য এনেছে তেমনই কিছু রহস্য রোমাঞ্চে ভরা নানান স্বাদের সব কাহিনীর সম্ভার। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক দেবোত্তম দের কলমে। ঘোড়াবানের রোষ। গল্পের কথক তাজ। প্রধান চরিত্রে নিতাই এবং ভূতা দেবী। অন্যান্য চরিত্রে দেবজিৎ, স্বাতী, অভিজিৎ, পৌতুষা, অভিষেক, অভিরূপ, স্বরূপ, দেবাশিস, রূপা, পম্পা, দ্যুতি, তনুশ্রী, কৌশিক এবং সৃঞ্জিনী। আবহ সঙ্গীত ও সম্পাদনায় অঙ্কিত। গল্পের সূত্রধার দেবজিৎ। শুরু হচ্ছে ঘোড়াবানের রোষ। শহর থেকে যে একজন ডাক্তারবাবু আজ চন্দনপুর গ্রামে আসছেন, সেই খবরটা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। কাঠফাটা গরমের মধ্যে গ্রামের লোকগুলো একটা বড় গাড়ি ঢুকতে দেখে ছুটে এসে দাঁড়ায় তার সামনেই চন্দনপুর গ্রামীণ হাসপাতাল। প্রায় 5 বছর পর এই গ্রামে নতুন ডাক্তারবাবু এলো আজ। 5টা বছর ধরে এই নতুন হাসপাতাল হবার পর থেকে তো গ্রামের লোকগুলো বসেই আছে, কবে ডাক্তারবাবু আসবেন। কিন্তু হাসপাতাল উদ্বোধনের পর 2 জন ডাক্তারই কেমন অস্বাভাবিকভাবে মারা যান। তারপর আর কোনো ডাক্তার এই গ্রামমুখ হননি। ডাক্তারবাবু গাড়ি থেকে নেমে বললেন, নমস্কার, আমি ডক্টর দিগন্ত বাগচি। আমি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার। আজ থেকে আপনাদের হাসপাতালে আমি রোগী দেখাশোনা করব। একটা শোরগোলের আওয়াজ শোনা গেল। জমা হওয়া ভিড়ের মধ্যে থেকে সকলের মুখে যেন অনেক দিন পর ঠোঁটে হাসি ফুটল। এই হাসপাতালে তেমন কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাই শহরেই ছুটে যেতে হতো চন্দনপুরের মানুষদের। নতুন ডাক্তারবাবু আসায় বেশ স্বস্তি পেল গ্রামের মানুষেরা। বৈশাখের দুপুর, প্রবল দাবদাহ চারিদিকে থাকলেও গ্রামের সবুজ গাছপালা যেন শহর থেকে বেশ খানিকটা সতেজ করে রেখেছে গ্রামটিকে। হাসপাতালে ঢুকে নিজের চেম্বারে বসে দিগন্ত। ঘরটায় একটা জানলা খুলতেই হঠাৎ একটু চমকে উঠে বলল, কে আপনি? এভাবে তাকিয়ে রয়েছেন কেন আমার দিকে? এক বৃদ্ধা ঠোঁটে মৃদু হাসি রেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার দিকে। হাতে একটা ঘোড়ার পুতুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে জানলার সামনে। সেই বৃদ্ধা যেন এক দৃষ্টিতে চেয়ে রয়েছে দিগন্তের দিকে। সেই বৃদ্ধার সাদা ধবধবে চুল, 2 চোখে যেন প্রখর চাহনি। দিগন্তের দিকে তাকিয়ে সে বলল, আপনি বুঝি ডাক্তার বাবু? হ্যাঁ। দিগন্ত বলল, হ্যাঁ। তা এই গ্রামে যখন এলেন তখন একবারও ভূতা বুড়ি মায়ের টানে তো গেলেন না? যান, কাজ শুরু করবার আগে একটিবার পেন নাম ঠুকে আসুন, নইলে কি? এক পলক চোখটা নামিয়েছিল দিগন্ত। বাইরে তাকাতেই বুড়িকে আর কোথাও দেখতে পেল না সে। বুড়ির কথার মানে কিছুই বুঝতে পারল না দিগন্ত। হাসপাতালটার ঘরগুলোর দেয়ালে শ্যাওলা জমেছে, ধুলোবালি মাকড়সার জালও রয়েছে ঘরগুলোর মধ্যে। বৃষ্টি পড়লে টিন চুয়ে জল পড়ে। হাসপাতাল থেকে কিছুটা দূরেই ছিল হাসপাতাল কোয়ার্টার। কিছুক্ষণ পরে দিগন্ত তার জিনিসপত্র নিয়ে কোয়ার্টারে চলে গেল। কোয়ার্টারের সামনেই দাঁড়িয়েছিল এক বয়স্ক লোক। দিগন্তকে দেখে বলল,
নমস্কার বাবু, আমি নিতাই। আসুন আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকতেই দিগন্ত বলল, কোয়ার্টারটা তো বেশ নতুন মনে হচ্ছে। এর আগে বোধহয় কেউ ব্যবহার করেনি, তাই না? লোকটা মাথা নেড়ে বলল, না বাবু, তেমন কেউ তো আর আসেনি এইখানে। তবুও অনেকদিন তো ব্যবহার করা হয়নি, তাই ধুলোবালি জমে আছে আর কি। একটু একটু পরিষ্কার করলেই ব্যবহার করতে পারা যাবে। কোয়ার্টারের দুটো ঘরেই আলো পাখা সব ঠিকঠাক আছে, বাথরুম রয়েছে পাশে। যদিও এতদিন ব্যবহার না হওয়ার পরেও আলো পাখা সব ঠিকঠাকই আছে, এটাই বড় ব্যাপার। দিগন্ত লোকটাকে জিজ্ঞেস করল, তুমি কি এখানেই থাকতে নিতাইদা? না বাবু, আমার বাড়ি এই চন্দনপুর গ্রামেরই মাঝামাঝি। ও আচ্ছা। সন্ধে গড়িয়ে কখন যে রাত হয়ে গেল তা বোঝা যায় না। গরম কিন্তু কমেনি, সেই এক অস্বস্তিকর ভাবসা গরম রয়েছে চারিদিকে। গাছের পাতা যেন নড়েও নড়ে না। হঠাৎ কে জানি দিগন্তের দরজার বাইরে ধাক্কা মারছে। ঘরের ভেতর থেকে দিগন্ত বলল, কে কে? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দিগন্ত দরজাটা খুলে দিয়ে দেখল বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে। বাইরের আলোটা জ্বালাতেই মুখটা বোঝা গেল তার। একটা অল্প বয়সের মেয়ে, তার হাতে কি একটা ধরে আছে। মেয়েটা ওর হাতে কিছু একটা ধরিয়ে দিয়ে বলল, এই নাও ধরো, ঘোড়াটা আজ থেকে তোমার। দিগন্ত কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটা কোথায় জানি অন্ধকারে দৌড়ে মিলিয়ে গেল। দিগন্ত বাইরে গিয়ে কয়েকবার চিৎকার করে বলল, এই কে কে তুমি? কে? আর এটা আমার হাতে কি দিয়ে গেলে? এই মেয়ে, শুনছো? এই এই শোনো, আশ্চর্য, এই কোথায় গেলে? এটা কি দিয়ে গেলে? কোনো উত্তর এলো না। চারিদিকে ঘুঁট ঘুঁটে অন্ধকার। নিজের হাতের দিকে তাকালো দিগন্ত, কি এই জিনিসটা? তারপর আলোর সামনে গিয়েই দিগন্ত দেখল ওটা একটা কালো মাটির ঘোড়ার মূর্তি। তবে এই মূর্তিটা আগেও একবার দেখেছে দিগন্ত, দুপুরে ওই অচেনা বুড়িটার হাতে। হাতে ওই পুতুলটা নিয়ে ঘরে ঢুকতেই সামনে বৃদ্ধ কাজের লোক নিতাইদা দিগন্তকে বলল, বাবু, ভাত রাধা হয়ে গেছে, বেইরে দি, খেয়ে নেন। কথাগুলো বলে নিতাইয়ের চোখে পড়ল দিগন্তর হাতে ধরে থাকা ঘোড়াটার দিকে। নিতাই জিজ্ঞেস করল, আপনার হাতে ওটা কি বাবু? দেখে তো ঘোড়ার পুতুল মনে হচ্ছে। আপনি এটা কোথায় পেলেন বাবু? আরে দেখো না, বাইরে আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি কেউ নেই, আর একটা অজানা অচেনা মেয়ে কোথা থেকে এসে এটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। তারপর আবার যেন কোথায় মিলিয়েও গেল। আগেও একবার এইরকম একটা পুতুল আমি দেখেছিলাম। কি সুন্দর, তাই না এই পুতুলটা? এটা আমি আমার বিছানার পাশের টেবিলটায় রাখবো। নিতাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোথায় দেখেছেন বাবু? হাসপাতালে একটা বুড়ির হাতে। দিগন্তের এই কথা শুনে নিতাইয়ের শরীর দিয়ে যেন ঘাম ঝরতে থাকে। বিড়বিড় করে নিতাই বলল, এ কি করে সম্ভব? কথাটা কান ঘেঁষে চলে যেতেই নিতাইয়ের দিকে একবার ঘুরে তাকিয়ে দিগন্ত বলল, নিতাইদা, কিছু হয়েছে? না বাবু, আপনি ওটা ঘরে রেখে খেতে আসেন। রাতের গভীরতা কখন যেন আরও অনেকখানি বেড়ে গেছে। আকাশের মাঝখানের চাঁদটা যেন চারিদিকটা ভরিয়ে রেখেছে আলোক রেখায়। আজ পূর্ণিমা নয়, কিন্তু তবুও এমন ঝলসানো রুটির মতো চাঁদ উঠেছে আকাশে, যা দেখে চোখ ফেরানো দেয়। জানলার সামনে বসে চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে দিগন্ত, তা সে নিজেও টের পায়নি। হঠাৎ কেমন একটা অদ্ভুত শব্দ কানে শুনতে পেল দিগন্ত। আওয়াজটা যেন ক্রমশ তার কাছাকাছি আসছে, আবার ফিরেও চলে যাচ্ছে। ঘুম ভাঙা চোখে দিগন্ত উঠে বসল বিছানায়। খুব জোরে জোরে কারো হাঁটার শব্দ। দিগন্ত ঠিক বুঝতে পারছে না শব্দটা কোন দিক থেকে আসছে। মনে হচ্ছে কেউ হাঁটছে।
বিছানা থেকে নামতে যেতেই আওয়াজটা থেমে গেল। হয়তো কোনো পোকামাকড় হবে, ইঁদুরও হতে পারে। সেই দিকে খেয়াল না করেই শুয়ে পড়ল দিগন্ত। দিনের আলো ফুটেছে, আজও রৌদ্রোজ্জ্বল একটা দিন। সকাল সকাল হাত মুখ ধুয়ে খাবার খেয়ে হাসপাতালের চেম্বারে গেল দিগন্ত। বাইরে লম্বা লাইন। ডাক্তারবাবু ভেতরে যাবেন, তার জন্য কয়েকজন লাইন থেকে একটু সরে বাইরে দাঁড়িয়ে থাকল। দরজার সামনেটা ধরে একটা লোক এগিয়ে গেলেন ভিতরে। লোকটা ভিতরে এসে বসল। দিগন্ত একবার তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? লোকটা কাশতে কাশতে বলল, ভূতা বুড়ি মায়ের দয়া, আগে দেখুন যদি পারেন সারাতে। গোটা গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগ নির্মূল করতে যদি পারেন তাহলে তো ভালোই হয়। অনেক চেষ্টা করা হয়েছে, ডাক্তার, ওঝা, কিন্তু কোনো লাভ হয়নি। এই রোগটা নিয়ে তো ছোট থেকেই ভুগছি। নাতনিটাও কয়েকদিন আগে জ্বরে পুড়ে মারা গেল। আপনি আগে এলে একবার দেখাতাম ওকে, যদি কোনো উপায় থাকতো। লোকটা কথাগুলো বলতে বলতে কেমন যেন কাঁদতে কাঁদতে মুষড়ে যায়। দিগন্তের বুঝতে অসুবিধা হলো না উনি ঠিক কোন রোগের কথা বলছেন। শহরের হাসপাতালে থাকাকালীনও গ্রাম থেকে আসা বহু মানুষ এই রোগের নাম সরাসরি না নিয়ে মায়ের দয়া বলে থাকেন। তবে রোগের ভূতাবুড়ি মায়ের দয়া নামটা বেশ অদ্ভুত লাগলো দিগন্তের। দিগন্ত লোকটার দিকে তাকিয়ে বলল, পারবো না কেন বলছেন? ডাক্তার আমি না আপনি? আর কি বললেন, এই গ্রামের সবার এই রোগ? হ্যাঁ, তা প্রায় সবার, বাচ্চা থেকে বুড়ো সবার সারা শরীরেই এই ভূতা বুড়ি মায়ের দয়া। আগে জানলে আরো অ্যান্টিবায়োটিক নিয়ে আসতাম। লোকটা দিগন্তের দিকে তাকিয়ে কেমন গম্ভীর গলায় বলল, ডাক্তারবাবু, ভূতা বুড়ির থানে গেছিলেন এখানে আসার পরে? লোকটার মুখে কথাটা শুনে হেসে উঠল দিগন্ত। ভূতা বুড়ি? সে আবার কে? লোকটা বসবার জায়গা থেকে দাঁড়িয়ে উঠে বলল, অমন ভাবে হেসে বলবেন না। ভূতা বুড়ি রাগ করলে তো জানেনই না যে কত বড় অনর্থ হয়ে যাবে। এই হাসপাতালের গা লাগোয়া জঙ্গলের ভেতর দিয়ে ভূতা বুড়ির থানে পারলে একবার গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে আসুন, যদি এই রোগের হাত থেকে বাঁচতে চান। গ্রামে নতুন এসেছেন, একটু সাবধানে থাকবেন। দিগন্ত আবার মৃদু হেসে বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? না না, ভয় কেন দেখাবো, সাবধান করছি। বাইরে বেশ শোরগোল শোনা গেল। গরমের মধ্যে এত লম্বা লাইন, চেঁচামেচি হওয়াটা স্বাভাবিক। লোকটা কথাগুলো বলে যাচ্ছিল, হঠাৎ দিগন্ত বলল, একটু কয়েকদিন কারোর সংস্পর্শে যাবেন না, বুঝতে পেরেছেন? আলাদা আলাদা থাকবেন আর আমিষ খাবারও খাবেন না, ঠিক আছে? লোকটা দিগন্তের দিকে ঘুরে বলল, এগুলো অনেক করেছি ডাক্তারবাবু, কমেডি। কিন্তু ভূতা বুড়ির থানের কলাই খেলেই জ্বালা পোড়া কিংবা জ্বরটা আর আসে না। শুনলাম গায়ে নতুন ডাক্তার এসেছে, তাই দেখা করতে এলো। শুধু মা যদি তার রোষটা একটু কমাতেন তাহলে হয়তো নাতনিটাকে আজ এইভাবে চলে যেতে হতো না। ঠিক আছে, তবে যেটুকু আমার বলার আমি বললাম। দিগন্তের দিকে পিছন ঘুরে তাকিয়ে লোকটা বাইরে যেতে যেতে বলল, এই হাসপাতালের পাশের জঙ্গলের খানিকটা ভেতরে গেলেই ভূতা বুড়ির থান। ওনাকে একবার প্রণাম ঠুকে আসুন বাবু, দেরি করবেন না। এই গ্রামে নতুন কাউকে আসতে হলে আগে তার কাছে প্রণাম করে অনুমতি নিয়ে ঢুকতে হয়, না হলে উনি খুবই রাগ করেন। লোকটা চলে গেল। গ্রামের লোকেদের এই এক অন্ধবিশ্বাস কিংবা অভিশাপ আশীর্বাদের গল্প তো যুগ যুগ ধরে চলেই আসছে।
যুগ তো এখন পাল্টেছে, বিজ্ঞানের উপর কি মানুষের বিশ্বাস নেই বিন্দুমাত্র? দিগন্ত তবুও ঠিক করলো আজ কোয়ার্টারে ফেরবার আগে একবার জঙ্গলের মধ্যে থাকা ভূতাবরী দেবীর থানটা ঘুরে আসবে। বিশ্বাস অবিশ্বাস পরের কথা। হাসপাতালের ভিড়টা কমতে কমতে বিকেল হয়ে গেল। দিগন্ত বাইরে এসে দেখল একটা মেটে রাস্তা গেছে হাসপাতালের পাশের জঙ্গলে। সেই রাস্তা ধরেই দিগন্ত হেঁটে যেতে লাগলো। জঙ্গলের মধ্যে মাঝে মাঝেই একটা দমকা হাওয়া যেন চারিদিকে ছুটোছুটি করছে, কখনো বা দিগন্তের গায়ে এসেও লাগছে। চারিদিকে সব ঝোপঝাড় আর প্রকাণ্ড কিছু গাছ মাথা তুলে যেন ঘিরে রেখেছে তাকে। কিছুটা দূরে গিয়ে সামনে তাকাতেই দিগন্ত দেখল একটা প্রকাণ্ড বটগাছের নিচে একটা লোক বসে আছে। সামনে যেতেই দিগন্ত দেখল লোকটা সম্ভবত একজন ঠাকুর মশাই। তিনি সন্ধ্যারতি আর পূজার জন্য ফুল, বেলপাতা এসব সাজিয়ে রাখছেন। সামনের বেদিটার দিকে তাকাতেই দিগন্ত একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আচ্ছা, এই তাহলে ভূতা বুড়ি। এ তো কতগুলো ঘোড়া। আমার কাছেও কালকে একজন এটা দিয়ে গেছে। ঠিক আছে, আমিও সেটা এখানে রেখে যাব। শেষমেশ কিনা কতগুলো ঘোড়া। ও না না, আবার শিবলিঙ্গও আছে দেখছি মাঝখানে। তা ঠাকুর মশাই, এই দেবী বুঝি ঘোড়ার মতো হাঁটেন? ঠাকুর মশাই দিগন্তের দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি কে বাবা? দেখেই তো এই গায়ে যে নতুন মনে হচ্ছে। মায়ের নামে এমন কথা বলতে নেই। ইনি যে ভূতা বুঝি। এখানে ইনি ওনার 6 বোন, মানে ওই 6টা ঘোড়া ও ছোট শিবলিঙ্গটা হলো ওনাদের ভাইয়ের সঙ্গে বিরাজ করেন। তুমি মায়ের কাছে ক্ষমা চাও বাবা, নইলে একবার যদি উনি রেগে যান, মায়ের কোপে পড়ো, আর কিন্তু রক্ষে নেই। ওসব সারুন তো ঠাকুর মশাই। আমি শুনলাম গ্রামের মানুষদের থেকে। আমি গ্রামের এসেছি, সেই জন্য দর্শন করতে এলাম। কথাটা বলতে বলতে দিগন্ত কেমনভাবে ঘোড়ার মূর্তিগুলোর দিকে তাকাতে লাগলো। ঠাকুরমশাই দিগন্তের এই অদ্ভুত চাহনি দেখে বলল, সব পাপের ফল বাবা। ভূতা ভূতির রোষে এই গ্রামটা উজাড় হতে বসেছে। মায়ের রোষের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে পুজো দাও, মায়ের প্রসাদে খাও। আমাদের মা বদ্ধ জাগ্রত। না না ঠাকুর মশাই, ঘোড়া দেবীর আবার প্রসাদ? তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে দিগন্ত পিছন ঘুরে চলেই যাচ্ছিল। হঠাৎ ঠাকুরমশাই বলল, তুমি যেই ঘোড়াটার কথা বলছিলে তোমার কাছে আছে, ওটা তোমাকে কে দিয়েছে? বেশ খানিকটা দূরে চলে যাওয়ায় ঠাকুরমশাইয়ের কথাগুলো কানে পৌঁছালো না দিগন্তের। দিনের আলো পুরোপুরি অস্ত গিয়ে সন্ধ্যা নেমেছে। দূরে জঙ্গল থেকে ভেসে আসছে ভূতাবরী দেবীর সন্ধ্যারতির শব্দ। দিগন্ত জানলা বন্ধ করতেই যাচ্ছিল। হঠাৎ কোনো একটা অস্পষ্ট নারী মূর্তি অন্ধকার থেকে ফ্যাক ফ্যাকে গলায় ওকে বলল, ঘোড়াটা তোর, ওটা তোর কাছে রাখবি, কাউকে দিবি না, কেউ কেড়ে নিতে চাইলেও না, রেখে দিবি ওই কালো ঘোড়ার মূর্তিটা। দিগন্ত বিস্মিত হয়ে মোবাইলের আলোটা বাইরে ফেলে চিৎকার করে বলল, কে কে তুমি? কে? এই সামনে এসো। এই কে এখানে? কে? এই সামনে এসো। দিগন্তর চেঁচামেচিতে নিতাইদা পাশের ঘর থেকে ছুটে এসে বলল, কি হয়েছে বাবু? এমন করে চেঁচাচ্ছেন কেন? কোনো কিছু হয়েছে নাকি? দিগন্ত নিতাইদার দিকে তাকিয়ে বলল, আচ্ছা নিতাইদা, তুমি কোনো মেয়ের গলার আওয়াজ পেয়েছো কিছুক্ষণ আগে? না তো বাবু, এখন আবার কার শব্দ হবে? দিগন্ত কিছুই বুঝল না। হঠাৎ নিতাই আরেকবার দিগন্তের দিকে তাকিয়ে বলল,
বাবু, এই আপনার রাতের খাবার আমি টেবিলে ঢেকে রেখেছি, বেড়ে দিব, আপনি খেয়ে নেন। আমারে আমারে আবার আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। হ্যাঁ নিতেদা, তুমি যাও, আমি খেয়ে নেব। আর শোনো, সাবধানে যেও। হ্যাঁ বাবু। কথাটা বলে দরজার বাইরে দিয়ে চলে গেল বৃদ্ধ লোকটা। রাতের খাবার খেয়ে এসে ঘরে ঢুকে একবার ওই ঘোড়ার মূর্তিটাকে টেবিল থেকে তুলে হাতের সামনে ধরল দিগন্ত। তারপর বিছানার এক পাশে রেখে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। আজ যেন খুব ক্লান্ত লাগছে দিগন্তের। দিনের আলো ফুটেছে পূর্ব দিক থেকে। জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজও ভেসে আসছে, মন্দিরের ঘণ্টার। কালো রাত কেটে গিয়ে দিনের আলো যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে। দরজার বাইরে থেকে কে যেন দরজায় ধাক্কা মেরে বলছে, বাবু দরজাটা খোলেন, বাবু, ও বাবু, দরজাটা খোলেন বাবু, বাবু। বেশ কয়েকবার এমন আওয়াজে বিরক্ত হয়ে খাট থেকে নেমে দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে দিল। বাইরে দাঁড়িয়ে রয়েছে বৃদ্ধ নিতাইদা। সে দিগন্তকে বলল, বাবু আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি সকালের খাবারটা বানিয়ে ফেলি, আপনারে তো আবার হাসপাতালে যেতে হবে। দিগন্ত শুধু মাথা নাড়ল। ছোটবেলা থেকে দিগন্তের মা বাবা কেউ ছিল না। মামার বাড়িতে বড় হয়েছে সে। তবে আজ আর মামারা কেউ নেই, নেই কোনো আপনজন। কিন্তু মাত্র একদিনের পরিচিত বৃদ্ধ লোকটা যেন তাকে এই একদিনেই এমন আপন করে নিয়েছে যেন দিগন্ত তার হারিয়ে যাওয়া বাবার স্নেহই পাচ্ছে। আসলে যারা স্নেহ আদর কম পায় তারা একটু ভালোবাসা পেলে কেমন মায়া বাড়িয়ে ফেলে যেন। মামার বাড়িতে এত আদর পেলেও বাবার আদর পাওয়া হয়নি কখনো দিগন্তের। সবাই শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতো যে যার মতো। তাই একটু আদর পেলে দিগন্ত যেন কেমন আবেগী হয়ে ওঠে। টেবিলে খাবার খেয়ে এসে ঘর থেকে নিজের ওষুধ ভর্তি সুটকেসটা নিতে গিয়ে দিগন্ত দেখল ওই ঘোড়ার মূর্তিটা আর বিছানায় নেই। আবার সেটা চলে গেছে টেবিলের সামনে। হয়তো নিতাইদাই বিছানা গোছাতে গিয়ে ওটা বিছানায় দেখে ওখান থেকে তুলে রেখে দিয়েছে। সুটকেসটা হাতে নিয়ে কোয়ার্টার থেকে বের হতে গিয়ে একবার ওই গতকালের যাওয়া জঙ্গলটার দিকে তাকালো দিগন্ত। তারপর মুখ ঘুরিয়ে হাসপাতালের দিকে চলে গেল। হঠাৎ একটা কালো বেড়াল দিগন্তকে দেখে ওর রাস্তা কেটে দিয়ে চলে গেল। কেমন জলজলে চোখে তাকাতে তাকাতে আওয়াজ করে বেড়ালটা চলে গেল। বেড়ালটার এমন ব্যবহারে হেসে উঠল দিগন্ত। তারপরে হাসপাতালের ভেতরে চলে গেল। ডাক্তার দিগন্ত বাগচি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার। কিন্তু কিছুতেই দিগন্ত বুঝতে পারছে না গোটা গ্রামে এই বসন্ত রোগ বা পক্স এলো কি করে, নাকি আগেকার দিনের সেই ভয়ঙ্কর মহামারী আবার ফিরে এলো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আছে, তবে যদি এই রোগ ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়ে তাহলে ওই ওষুধে সত্যিই সামাল দেওয়া খুব মুশকিল। গাড়ি করে গ্রামে ঢুকতে ঢুকতে প্রায় কতগুলো বাড়ি চোখে পড়েছিল দিগন্তের। পাশে একটা নদীও ছিল। গাড়ির ড্রাইভার বলেছিল, স্যার, এই নদীটার নাম দামোদর। আর আশেপাশের ওই বাড়িগুলোতে, সেগুলোতে মনে হয় না কেউ থাকে। গ্রামের বেশিরভাগ গাছপালা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, ঘাসগুলোও মরে গেছে। প্রায় অনেকগুলো বাড়ি দেখে মনে হচ্ছিল যেন বহুদিন ধরে এই বাড়িগুলোতে কেউ থাকে না। তাহলে কি রোগের মারে এই বাড়িগুলোর বাসিন্দারা আজ আর জীবিত নেই? হঠাৎ এসব ভাবতেই আবার জানলার সামনে সেই গতকালের বৃদ্ধাকে দেখতে পেল দিগন্ত। খানিকটা বিরক্তির সুরে বুড়িকে সে বলল, এই বুড়ি, তুমি আজকেও এসেছো? বুড়ি খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, এটা যে আমার জায়গা, আমি আর কোথায় যাব? এই গ্রাম তো আমার। বুড়ি কথাগুলো বলে কেমনভাবে তাকিয়ে থাকলো দিগন্তের দিকে।
দিগন্তের চোখ পড়ল বুড়ির হাতের দিকে। গতকালও যেই ঘোড়াটা ছিল সেটা এখনো তার হাতে আছে। বুড়ি দিগন্তকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, নিবি নিবি ঘোড়াটা? নে নে নে। ও বুড়ি, তুমি বুঝি এমনি এমনি আমাকে ঘোড়াটা দিয়ে যাবে? পয়সা নেবে না? এমনি দিয়ে দেব, পয়সা লাগবে না। তবে শর্ত আছে দুটো। আচ্ছা, কি শর্ত শুনি? আমার সঙ্গে মা ভূত বুড়ির থানে গিয়ে পেন্নাম করে আসবি, চল এখন। আর তোর সঙ্গে যে কালো ঘোড়াটার মূর্তি আছে ওটাই আমাকে দিয়ে দিবি, হ্যাঁ? তার বদলে আমার এই ঘোড়াটা নিবি, ঠিক আছে? বুড়ির মাথা ঠিক আছে তো? কি সব আজে বাজে বকছে। দিগন্ত কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ একটা লোক বাইরে থেকে এসে বললেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওর কথা শুনবেন না, ওর মাথায় সমস্যা আছে। আপনি শুনেছেন হয়তো, ভূতাদেবীর অভিশাপে এই গ্রামে এমন দুর্যোগ। উনি আবার নাকি দেবী। আপনি যাবেন না, উনি দেবী নন। ওনার জন্যই তো আজকে এই গোটা গ্রামে এমন দুর্যোগ, এমন অকাল মহামারী। ওনাকে প্রতিষ্ঠা করবার পরপর থেকেই তো এই এমন দুর্যোগ ছড়িয়ে পড়ল। তাই বারবার আপনাকে বলছি। বুড়ি এসব গালমন্দ শুনে মুখ ঘুরিয়ে চলেই যাচ্ছিল। তবে একবার দিগন্তের দিকে ঘুরে তাকিয়ে সে বলল, দেখ রে ছেলে, যা ভালো বুঝিস তাই কর। আমি আসি রে, হ্যাঁ আসি। দিগন্ত বুড়িকে কিছু বলতে চাইল, কিন্তু বলতে পারল না। বাইরে রোগীদের লম্বা ভিড়, আবার রোগী দেখতে বসে পড়ল। ডাক্তারি জীবনে প্রায় ৬-৭ বছর কেটে গেছে দিগন্তের, কিন্তু এমন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন সে আগে কখনো হয়নি। বাইরে সারি সারি লাইনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সবার বসন্ত রোগ হয়েছে। ছোঁয়াচে রোগের নাম শুনলেও ছোঁয়াচে রোগের এমন ভয়াল রূপ আগে কখনো দেখেনি দিগন্ত। যদিও গ্রামের হাসপাতালে ডাক্তার হবার খুব ইচ্ছে ছিল দিগন্তের, তাই শেষমেশ মেডিকেল বোর্ডে চিঠি দিয়ে চাকরি বদলির নোটিশটা হাতে পেয়ে গ্রামে এসে কোয়ার্টার আর সঙ্গে নিতাইদাকে পেয়ে যাওয়ায় আর কোনো অসুবিধে হলো না। এই কোয়ার্টারে আরামেই আছে দিগন্ত। শহরের হাসপাতাল থেকে গ্রামে হঠাৎ চলে আসার অবশ্য একটা কারণ আছে। শহরে বড্ড দম আটকা লাগে দিগন্তের। এখানে যেমন খোলা বাতাস আছে, ওখানে যেন মনে হয় বাতাসে বিষ মিশে রয়েছে। তবে এই রোগের প্রকোপ সরানোর জন্য আরও প্রচুর অ্যান্টিবায়োটিক লাগবে, তা ভালোই বুঝতে পারছে দিগন্ত। তবে তাতেও সামাল দেওয়া যাবে কি না কে জানে। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল দিগন্ত। হঠাৎ নিতাইদাকে দেখে বলল, আচ্ছা নিতাইদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বাবু, করেন। তুমি ওই জঙ্গলের ওই মন্দিরটার সম্পর্কে কিছু জানো? নিতাই কৌতূহলী হয়ে বলল, এই গ্রামে তো প্রচুর মন্দির আছে জঙ্গলের আশেপাশে। আপনি কোন মন্দিরের কথা বলছেন বাবু? ভূতা দেবী, ওই যে হাসপাতালের পাশের কিছুটা দূরের জঙ্গলে একটা গাছের তলায় অনেকগুলো ঘোড়া আছে না? নিতাইয়ের চোখে মুখে কেমন একটা অজানা আতঙ্ক দেখতে পেল দিগন্ত। কি হলো নিতাইদা, তুমি তেমন ভয় পাচ্ছ কেন? আগে বাবু, রাতে ওনার নাম নেবেন না। ওনার কোপে পড়ে আজ গোটা গ্রামে সেই থেকে মহামারী চলে আসছে। আর আর পারলে ওই দিকের জঙ্গলটায় যাবেন না বাবু। আপনি আপনি খেয়ে নেন, আপনি খেয়ে নেন, আমি বাসনগুলো ধুয়ে আসি। কথাগুলো বলে নিতাইদা হনহনিয়ে চলে গেল। দিগন্ত কিছুই বুঝল না। বুড়িটা ঠিক কে তাও বুঝছে না দিগন্ত। কেন বারবার করে ভূতা দেবীর মন্দিরে ওকে যেতে বলছে কেন তাও জানে না দিগন্ত। ঘরের টেবিলে রাখা ঘোড়াটির দিকে একবার তাকিয়ে শুয়ে পড়ল দিগন্ত। হঠাৎ দিগন্তের মনে হলো
কে যেন তাকে ডাকছে। চোখ খুলে দেখল সেই কালো ঘোড়াটা হাতে নিয়ে একটা নারী মূর্তি দিগন্তের নাম ধরে ডাকতে ডাকতে ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। কালো ঘোড়ার মূর্তি একা একা দিগন্তের খাটের উপরে এসে ধপ করে পড়ল। এক নারী মূর্তি বিভৎস সুরে বলে উঠল, কিরে, নিজে তো ঘুমোবি, তার আগে ওকে ঘুম পাড়া। একটা প্রচণ্ড জোরে হাসির শব্দ যেন ঘরটার চারিদিকে ভেসে বেড়ালো কিছুক্ষণের জন্য। হঠাৎ ঘুমটা ভেঙে গেল দিগন্তের। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে চারিদিকে। ও, এটা তাহলে তাহলে স্বপ্ন স্বপ্ন ছিল এটা। কথাটা আপন মনে ভেবেই হঠাৎ পাশ ফিরে তাকাতে গিয়ে দিগন্ত দেখল ওই কালো ঘোড়ার মূর্তিটা ঠিক ওর বিছানার মধ্যে রয়েছে। কিছুই বুঝতে পারছে না দিগন্ত, এটা কি করে সম্ভব। স্বপ্ন আর বাস্তবের মধ্যে যেন দ্বন্দ্ব চলছে শুধুই। এমন সময় হঠাৎ বাইরে থেকে নিতাইদার কেমন চিৎকারের আওয়াজ পেল দিগন্ত। বাইরে বেরিয়ে দেখে নিতাই কাউকে একটা ভেতরে আসতে দিচ্ছে না। ঘরের ভেতর থেকেই দিগন্ত নিতাইকে জিজ্ঞেস করল, কি হয়েছে নিতাইদা? আরে দেখেন না বাবু, এই কোন এক অচেনা বুড়ি আপনার সাথে দেখা করতে চাচ্ছে। কখন থেকে বলছি যে একেবারে হাসপাতালে আসতে, কিন্তু কোনো কথাই শুনতেছে না। বাইরে থেকে সেই বুড়ি শুধু বলছে, অত চারা সরে যা সামনে থেকে, আমার ডাক্তার বাবুর সঙ্গে খুব দরকার। ওনারে যে গোড়া বান মেরেছে, সরে যা সামনে থেকে। বুড়ির গলার আওয়াজ কেমন চেনা লাগলো দিগন্তের। দরজার বাইরে বেরিয়ে এসে তাকালো দিগন্ত। হ্যাঁ, এই বুড়িই তো সেই বুড়ি যার সঙ্গে গত 2 দিন ধরে দেখা হচ্ছে দিগন্তের। একটা সাদা রঙের থান হাতে একটা ঘোড়ার মাটির মূর্তি, চুলগুলো সব ধপধপে সাদা, আর তার গম্ভীর দুটো চোখ দেখে মনে হয় উনি যেন সব কিছুর উপর নজর রাখছেন সব সময়। দিগন্তকে দেখে বুড়ি বেশ তেতিয়ে উঠে বলল, এই ছেলে, তোকে কতবার বলেছিলুম তোর কাছে যে কালো ঘোড়াটার মূর্তিটা আছে ওটা আমাকে দে। তুই তো দিলি না। আমাকে ওটা আমাকে এনে দে। প্রাণে বাঁচতে চাইলে ওই কালো ঘোড়াটার মূর্তিটা এক্ষুনি আমাকে দে। আর জঙ্গলে ভূতা বুড়ির থান থেকে পেন্নাম ঢুকে আয়। যা তাড়াতাড়ি যা, নইলে বড্ড বিপদ। তুই ওই ঘোড়াটাকে আমাকে দে, তাড়াতাড়ি দে বলছি। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ একটা তাচ্ছিল্যের হাসি হেসে দিগন্ত বলল, তোমার কথা আমি বিশ্বাস করি না বুড়ি। আর ওই ঘোড়াগুলো নাকি দেবী। ওদের সামনে আমি কিনা এত পরিশ্রমের দামি ডিগ্রি ডাক্তারির মাথা নিয়ে প্রণাম ঠুকবো? তা হবে না, বুঝলে? দিগন্তর কথা থামার পর নিতাই বুড়ির দিকে তাকিয়ে আড়ালে ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে বলল, সকাল সকাল যত সব এসেও জোটে। এই যাও তো বুড়ি। বুড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এবার পিছনে ঘুরে চলেই যাচ্ছিল। হঠাৎ দিগন্তের দিকে তাকিয়ে এসে বলল, বড্ড অহংকার তোর রে ছেলে। এতবার করে বললুম যখন আমার গ্রামে এসেছিস তাই তোকে সাবধান করলুম। এবারে মা ভূতা বুড়িও আর কিচ্ছুটি করবে না, পারলেও কিচ্ছু করবে না। তবু সাবধানে থাকিস, তোর সামনে যে বড্ড বিপদ, খুব বিপদ। বুড়ি কথাগুলো বলে মুখ ঘুরিয়ে কোথায় যেন হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল, তার বোঝা গেল না। নিতাইদার ব্যবহার কেমন জানি আজ খুব অদ্ভুত লাগছে দিগন্তের। মুহূর্তের মধ্যে লোকটা যেন তার সব হাতের কাজ শেষ করে ফেলেছে সময়ের আগে।
ল্যাপটপ নিয়ে বিছানায় বসে মেডিকেল বোর্ডকে গ্রামে আরও কয়েকজন জুনিয়র ডাক্তার আসার জন্য একটা মেল করছে দিগন্ত। বোর্ড যত তাড়াতাড়ি কয়েকজন ডাক্তার এখানে পাঠাবে তত তাড়াতাড়ি হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও এই চন্দনপুর গ্রামীণ হাসপাতালে আরও কিছু ডাক্তারের দরকার। তার জন্যই মেইলে লিখে এবার সেটা সাবমিট করে দিল দিগন্ত। হঠাৎ দিগন্ত ঘরের বাইরে থেকে একটা শব্দ পেয়ে ঘরের বাইরে তাকিয়ে নিতাইদাকে নাম ধরে ডাকতে লাগলো। নিতাইদা? কোনো সারা শব্দ না পেয়ে দিগন্ত বাইরে গিয়ে দেখল ঘরের এক কোনায় নিতাইদা কী সব আঁকিবুকি করছেন। নিতাইদার সামনে গিয়ে দাঁড়ালো দিগন্ত। কি হচ্ছে এসব নিতাইদা? তোমাকে না এতবার ডাকলাম, তুমি সাড়া দিচ্ছ না যে? বাইরে কিসের একটা শব্দ হলো, আর তুমি এসব কি মেঝেতে আঁকিবুকি করছো বালি দিয়ে? বৃদ্ধ লোকটা দিগন্তের দিকে চেয়ে বলল, কি জানি বাবু, কিসের যে শব্দ হইল বুঝলাম না ঠিক। আজ তো এখানে পুজো হবে, তাই তাই পুজোর জোগাড় করতেছিলাম আর কি। নিতাইদার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। পুজো করবে? কিসের পুজো? আর শুধু কয়লা বালি দিয়ে কোন পুজো হয়? দিগন্ত হেসে বলল, এত রাতে পুজো? কার পুজো করবে? কালনেমি দেবী। বেশ বিরক্তির সুরে নিতাইদার দিকে তাকিয়ে দিগন্ত বলল, এসব বন্ধ করো নিতাইদা। আমি ঈশ্বরে অতটাও বিশ্বাস করি না। এসব কুসংস্কার বন্ধ করো। আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন ঘুমাবো। এসব বন্ধ করে বাড়ি চলে যাও এখন, যাও। মাথা নামিয়ে বালির উপর কিছু একটা আঁকতে আঁকতে লোকটা ঠোঁটে একটা বাঁকা হাসি রেখে বলল, আগে বাবু। দিগন্ত সেখান থেকে চলে এসে রাতে বিছানায় ঘুমোতে চলে গেল। রাত এখন গভীর, আকাশে আর চাঁদটা নেই। অন্ধকার যেন গ্রাস করে নিয়েছে। চারিদিকটায় একটা দমকা হাওয়া ঘন ঘন বয়ে যাচ্ছে বারবার। গভীর ঘুমে ঘুমাচ্ছে দিগন্ত। হঠাৎ ঘরের দরজাটা খুলে কে জানি এগিয়ে এলো ভেতরে। তারপরে ঘরের অন্ধকারের মধ্যে টেবিলটায় কিছুক্ষণ হাতড়াতে লাগলো। তারপর কালো ঘোড়ার মূর্তিটাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল মুহূর্তের মধ্যে। অ্যালার্মটা বাজতে বাজতে থেমে গেছে অনেকক্ষণ। ঘুম থেকে উঠে ওই ঘড়িটার দিকে তাকিয়ে বেশ চমকে উঠল দিগন্ত। সকাল 10টা বাজতে আর 15 মিনিট বাকি। নিতাইদা একবারও ডাকলো না কেন? হয়তো নিতাইদা ডেকেওছে। ঘুমটা অতিরিক্ত হয়ে গেছে দিগন্তের। ঘর থেকে বের হতেই দরজার সামনে দিগন্তের পায়ের কাছে কিছু একটা ঠেকল। ওই কালো ঘোড়ার মূর্তিটা। এটা তো ওই ঘরের ঘোড়াটা। এখানে কি করে এলো? তাও দরজার বাইরে। ঘোড়াটা একটা বালি দিয়ে আঁকা চোখের মধ্যে বসানো, আর সামনে একটা পোড়া ফুলে লেগে আছে টাটকা রক্ত। দিগন্ত এসব দেখে চিৎকার করে ডাকে নিতাইদাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? ঘরের দরজার সামনে এগুলো কি? কাল সারা রাত ধরে এসব কি করেছে লোকটা? আর কেন করেছে? আর রক্তটাই বা কার? অবশেষে রান্নাঘরের একটা অন্ধকার কোণ থেকে নিতাই বলল, বাবু, কাল রাতে পূজা করেছি। কালনেমি মায়ের প্রসাদ খাবেন না? ওই পুজোর নিয়মে রক্ত লাগে, তাই তাই নিজেই দিয়েছি। দিগন্ত রেগে গিয়ে নিতাইদাকে বলল, এসব কি করছো তুমি নিতাইদা? আর যা ইচ্ছা তাই করছো। একবার আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারতে তুমি আমাকে। এখন এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করো। আমি আজ আর কিছু খাবো না, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে গেছে, এক্ষুনি এগুলো পরিষ্কার করো। বৃদ্ধ নিতাইদা বলল, জানেন বাবু কালনেমি কে? কে? কালনেমি এক অপদেবী, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ওই মা তো বলল আমারে পূজা করতে হবে ওনাকে আপনার দরজার সামনে। ওইটুকু জিনিসই তো লাগে, আর সারা রাত ধরে জেগে পুজো করতে হয়। এইটুকুই তো নিয়ম। তবে তবে জানেন বাবু, মা একবার এলে নিজে বিসর্জন যান না, অন্য কাউকে তার বদলে বিসর্জন যেতে হয়।
আপনি আপনি পূজার প্রসাদ খাবেন না বাবু? হ্যাঁ, ওই রক্তই তো মায়ের পূজার প্রসাদ। খান খান, দেবো আরেকটু? হ্যাঁ দেবো? হ্যাঁ। নিতাইদার কথাগুলো খুব অদ্ভুত লাগলো, সাথে বিরক্তিকর। লোকটা কি পাগল হয়ে গেছে? কি সব বলছে? রক্ত দিয়ে আবার পুজোর প্রসাদ? তবে দিগন্ত একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছে যে নিতাইদার কথাগুলো গতকাল রাত থেকে কেমন একটা অদ্ভুত লাগছে দিগন্তের। তবে হাসপাতালে যাওয়ার তাড়া থাকায় সেদিকে আর খেয়াল না করে বাথরুমে হাত মুখ ধুয়ে রেডি হয়ে হাসপাতালে যাবার জন্য বেরিয়ে পড়ল দিগন্ত। আজ গ্রামের বাইরে প্রতিদিনের মতো ভিড়টা নেই, কিন্তু আশেপাশটায় তাকাতেই যে দৃশ্য দেখল দিগন্ত, তাতে ওর চোখ ঠিকরে বেরিয়ে আসছে। প্রত্যেকটা বাড়ি থেকে ভেসে আসছে আর্তনাদের চিৎকার। দিগন্ত ওষুধ ভর্তি সুটকেসটা নিয়ে গ্রামের দিকেই ছুটল। এই মহামারীতে যে গোটা গ্রামটা আক্রান্ত তা সে আগেই জেনেছিল খানিকটা, কিন্তু এ কি, আজ যেন গ্রামটা শ্মশানে পরিণত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে গায়ে জ্বালা, শরীরে অত্যাধিক তাপমাত্রা নিয়ে ছটফট করতে করতে প্রাণ ছাড়ছে গ্রামের লোকেরা একে একে। এক মহিলা মাটিতে লুটিয়ে পড়ে গলায় ক্ষীণ শব্দটুকু নিয়ে ডাক্তারবাবুকে ডেকে বলল, ডাক্তারবাবু, আপনি চন্দনপুর গ্রাম ছেড়ে চলে যান, বাঁচবেন না এই গ্রামে। বুড়ির আজ রোষ লেগেছে আবার, নয়তো এসব শরীরে নিয়ে থাকলেও আজ এমন শরীরখানা আগুনের তাপের মতো জ্বলবে কেন? ভূতা বুড়ি আপনার এই গ্রামে আসায় চটেছেন বোধ হয়। আর আমাদের তো 12 মাসই এসব রোগের সঙ্গে ঘর। মনে হচ্ছে এবার প্রাণটা বেরিয়ে যাবে। দিগন্ত ঠিক কি করবে তা বুঝতে পারছে না। এদিকে মুহূর্তের মধ্যে শ্বাস ছাড়ছে নিরীহ কতকগুলো সাধারণ মানুষ। ভূতাবুড়ির কোপ নেমেছে নাকি অন্য কিছু, কিছুই বুঝছে না দিগন্ত। সুটকেস খুলে কয়েকজনকে বসন্ত রোগের অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছিল দিগন্ত, কিন্তু ওষুধ শরীরে কাজ করতেও কিছুটা সময় লাগে। কিন্তু তার আগেই কেউ কেউ শরীরের প্রবল যন্ত্রণায় শরীর ছেড়ে দিচ্ছে। রোদের তাপে আর বসন্ত রোগের মারে গোটা চন্দনপুর গ্রামটা অদৃশ্য আগুনে দাউ দাউ করে চলছে। দিগন্ত চিৎকার করে বলল, না না না, তোমরা কেউ মরবে না, কেউ মরবে না। আমি থাকতে কাউকে তোমাকে মরতে দেবো না, কেউ মরবে না। তোমরা একটু সবাই চোখটা খুলে রাখার চেষ্টা করো। আমি কাউকে মরতে দেবো না, কাউকে না। হঠাৎ কথাগুলো বলতে বলতে দিগন্তের সারা শরীরে কেমন বড় বড় গোটা আচমকা শরীরের মধ্যে দেখা দিল ওর। প্রচন্ড জোরে একটা চিৎকার করল সে, কিন্তু লাভ হলো না। সারা শরীর যেন আস্তে আস্তে যন্ত্রণায় পুড়ে যাচ্ছে তার। সে চাইলেও আর উঠে দাঁড়াতে পারছে না। গায়ের ফোসকাগুলো আরো বড় বড় আকার নিয়েছে এতক্ষণে, সেগুলো থেকেও ফেটে ফেটে রক্ত বেরিয়ে আসতে লাগলো দিগন্তের। সেই বড় বড় গোটাগুলো একে একে ফাটছে। মুহূর্তের মধ্যে রক্তে জামাটা ভিজে উঠল দিগন্তের। শূন্যের দিকে তাকিয়ে শেষবারের মতো চেঁচাতে চাইল সে, কিন্তু সে আর পারল না। হাত পা ছড়িয়ে দিগন্তের নিথর দেহটা ওর ঔষধ ভর্তি সুটকেস বাক্সের পাশেই পড়ে রইল। গোটা চন্দনপুর গ্রামটা যেন অকালে বসন্তের প্রকোপে রংহীন হয়ে পড়ল। সেই কতগুলো ঝরে পড়া অকাল প্রাণের প্রান্তরে দূর থেকে দাঁড়িয়ে এই মৃত্যু মিছিলের দৃশ্য দেখে বৃদ্ধ নিতাই হাতে এই কালো ঘোড়ার মূর্তিটা ধরে একটা উল্লাসের হাসি হেসে ওঠে। জঙ্গলের মধ্যে মা ভূতাবুড়ির থান থেকে ঠাকুর মশাই উঠে দাঁড়িয়ে দেবী ভূতাবুড়ির সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, সেই সজি গেল রে, কি কোনো শেষ নেই, কোনো শেষ নেই রে মা।
গ্রামটা যে একেবারে উজাড় হয়ে গেল। ওই কালনেমের সাধক যে গ্রামের সর্বনাশ চরম করে দিল রে মা। তুই কি চিরদিন সবার কাছে রোষের দেবী হয়ে থাকবি রে মা। ঠাকুরমশাই কাঁদতে কাঁদতে বসে পড়লেন সেখানে। বেশ কয়েক বছর পর মেডিকেল বোর্ডে দিগন্ত বাগচির সেই মেলের পর কয়েকজন জুনিয়র ডাক্তার অবশেষে আজ চন্দনপুর যাচ্ছেন। চন্দনপুরের কাছাকাছি একটা দোকানের সামনে গাড়ি গিয়ে থেমেছে। গাড়ি থেকে নেমে প্রিয়তোষ জিজ্ঞেস করল, এই যে দাদা, চন্দনপুর কোথায় বলতে পারবেন? লোকটা কেমন ভয় পেয়ে গিয়ে বলল, কেন, চন্দনপুর যাবে বুঝি? হ্যাঁ, ওখানের হাসপাতালে আমরা জয়েন করব নতুন ডাক্তার হিসেবে। আমাদের মোবাইলে ম্যাপটা আসলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো তাই আর কি। লোকটা উঠে দাঁড়িয়ে বলল, গাড়ি ঘুরিয়ে চলে যাও, তবু ও গ্রামে যে উনি, ও গ্রামে ভূতা দেবীর রোষ আছে, ও গ্রামে কেউ যায় না। গাড়ির ভেতর থেকে অনেক মুখ বার করে বলল, কি বলছেন এসব? এই তো কয়েক বছর আগে আমাদের এক সিনিয়র ডাক্তার দিগন্ত বাগচি এখানে জয়েন করেছেন। তিনি তো কখনো এসব বলেননি। যত সব আজগুবি। ছেলেটার পাশ থেকে অন্বেষা কেমন গম্ভীর গলায় বলল, কি নাম বললো? ভূতা দেবী? নামটা খুব অদ্ভুত, তাই না? ওর পাশে বসেছিল সুদীপা। ও কিছু বলছিল না। এক মনে রাস্তার পাশ দিয়ে বয়ে চলা দামোদরের দিকে তাকিয়ে রয়েছে সে। লোকটা প্রিয়তোষের কথা শুনে বলল, যাবে, যাও। পেরানের ভয় ডর না থাকলে ওই তো সামনের রাস্তাটা ডান দিক দিয়াই গ্রামে ঢোকে, যাও। রাস্তার মাইল ফলকে লেখা চন্দনপুর। গাড়িটা থামল। ওরা ওদের ব্যাগপত্র নিয়ে সবাই গ্রামটার ভেতরে ঢুকলো। কিন্তু গ্রামের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না ওরা। শুধু কিছু কিছু ঘর রয়েছে যা প্রায় দেখার মতো নয়। ঝড়ো বাতাসে ভেঙে কোনটা অবশিষ্ট আছে, কিংবা কোনোটার আবার ঘরের টিন নেই। আর চারিদিকে শুধু ধু ধু প্রান্তর। সুদীপা চারিদিকে তাকিয়ে বলল, কিরে, চন্দনপুর আসতে গিয়ে কি সাহারা মরুভূমি চলে এলাম না কি রে? আমরা একটা কেউ নেই, দেখ দেখ চারপাশটা কিরকম খালি খালি। হঠাৎ প্রিয়তোষ সোজা রাস্তার কিছুটা দূর থেকে চেঁচিয়ে বলল, হাসপাতালটা এই দিকটায় রে, তোরা সব এইদিকে চলে আয়। প্রিয়তোষের কথা মতো ওরা হাসপাতালের সামনে এসে দাঁড়ালো। এটা যে হাসপাতাল তার বুঝতে কোনো অসুবিধা নেই। উপরে বাংলা হরফে বড় বড় করে লেখা চন্দনপুর গ্রামীণ হাসপাতাল। তবে প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে, তা বাইরে থেকে দেখেই বোঝা যায়। সুদীপা অন্বেষার দিকে একবার তাকিয়ে বলল, এই বাগচি স্যার কি আবার এখান থেকে অন্য কোথাও গেছে? এখানে কি কাজ করব বলতো আমরা? উফ, শেষমেশ এখানেই পোস্টটা হতে হলো। একটা মানুষ দেখেছিস কোথাও? কেউ থাকে না নাকি কে জানে। হাসপাতাল থেকে কিছুটা দূরে একটা বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে। সম্ভবত ওটাই কোয়ার্টার হবে। কিন্তু ওরা কিছুই বুঝছে না যে গোটা গ্রামটার একটা লোকও নেই কেন। না, কোনো সারা শব্দও নেই। কেমন একটা শুকনো বাতাস যেন গায়ে লাগছে ওদের। আকাশের মধ্যেখানে সূর্যটাও তীক্ষ্ণভাবে আলো দিচ্ছে। একটা পাখির শব্দও শোনা যায় না। এতটাই শূন্যস্থান যেন গ্রামটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। চারিদিকের বালির স্তূপ দেখে মনে হচ্ছে যেন একটা কোনো বালির দেশ। কোয়ার্টারের সামনে থেকে কাউকে একটা হাত নাড়তে দেখল অনেক। যাক, কাউকে তো পাওয়া গেল এই লোকশূন্য গ্রামে। লোকটার সামনে ওরা চারজন গিয়ে দাঁড়ালো। লোকটা ওদের সামনে হাত দুটো জড়ো করে বলল, নমস্কার, নমস্কার দাদা দিদিমণিরা। আমার নাম নিতাই, আমি এই গ্রামেই থাকি। আপনারা বুঝি থাকার জায়গা খুঁজতেছেন? হ্যাঁ, আপনাদের দেখলাম হাসপাতালের সামনে ঘোরাঘুরি করতে। আপনারা এইখানে থাকতে পারেন। এটা হাসপাতালের ডাক্তার বাবুদের জন্যই বানানো। সুদীপা হঠাৎ করে বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আচ্ছা নিতাইদা, এখানে কি তুমি একাই থাকো? মেয়েটার কথা শেষ হতেই সামনে থেকে একটা বুড়ি এগিয়ে এলো। তার চুলগুলো ধবধবে সাদা, পরনে একটা সাদা শাড়ি,
আর হাতে কিছু একটা ধরে বালির উপর দিয়ে সে ক্রমশ এগিয়ে আসছে। সেই বৃদ্ধাকে দেখে নিতাই হঠাৎ কেমন ভয় পেয়ে বলল, হ্যাঁ দিদিমণি, আমি আমি একাই থাকি, সে অনেক গল্প পরে না হয় হবে কোন। আপনারা ঘরে আসেন, আমি ঘর তো সব পরিষ্কার করে দিতেছি। বুড়ি এগিয়ে আসতেই ওরা বুড়ির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ওদের চোখের এই চাহনি দেখে বুড়ি ফ্যাক ফ্যাক করে হেসে বলল, তোরা বুঝি এখানে থাকবি? প্রিয়তোষ বলল, হ্যাঁ গো বুড়ি, আজ থেকে আমরা এখানেই থাকবো। আচ্ছা, বেশ বেশ, সে থাক। তবে হাসপাতালের দিকটাই দেখবি, একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে দেবী ভূতা বুড়ির মন্দির আছে। হ্যাঁ, আগে পেন নাম করে এসে তারপরে ঘরে ঢুকিস। আর সব সময় চোখ কান খোলা রাখবি। হ্যাঁ, আর যদি তা না করিস তাহলে কিন্তু ঘোর বিপদ আছে, এই বলে দিলুম। হঠাৎ অন্বেষা বুড়ির হাতের দিকে তাকিয়ে বলে উঠল, ও বুড়ি, তোমার হাতের ওই পুতুলটা কিসের গো? দেখে তো মনে হচ্ছে ঘোড়ার। হ্যাঁ রে মেয়ে, তবে এ পুতুল কিন্তু যে সে পুতুল নয়, এ স্বয়ং ভূতা বুড়ি মায়ের পুতুল। আমাকে দেবে তোমার পুতুলটা? আমার না খুব ভালো লেগেছে ওটা। আচ্ছা, আমার ঘোড়াটা তো পুরনো, তুই বরং জঙ্গলে যা যা যা, ওখানে মা তোকে এমন ঘোড়ার পুতুল দিয়ে দেবে। যা যা, দেরি করিস নে, তোরাও যা, ভূতা বুড়ির থানে যা। বুড়ি কথাগুলো বলে নিমেষের মধ্যে কেমন হনহন করে কোথায় জানি চলে গেল। অন্বেষা ওদের তিনজনকে বলল, এই চল না রে, ওই অচেনা বুড়ি যখন এতবার করে বলল, তাহলে দেখে আসি। প্রিয়তোষ রাজি হলেও অনিক ওর এই প্রস্তাবে পুরোপুরি সম্মতি না জানিয়ে বলল, দেখ, ওখানে না যাওয়াই ভালো, একেই অচেনা জায়গা। তারপর আমাদের ওখানে যেতে বলাটা, ওই অচেনা বুড়ির যদি কোনো ফাঁদটাদ হয়, যদি আমাদের সঙ্গে আনা জিনিসপত্র চুরি কোনো মতলব থাকে। অন্বেষা অনিকের দিকে তাকিয়ে বলল, ছি অনিক, উনি তো একটা বৃদ্ধ বুড়ি, ওনার সম্পর্কে এমন বলিস না, পাপ লাগবে। আমি ওই জঙ্গলে মা ভূতা বুড়িকে একবার দেখতে যাচ্ছি, তোরা গেলে চল। অন্বেষার কথায় এক প্রকার বাধ্য হয়ে ব্যাগপত্র আর না নামিয়ে ওরা সবাই মিলে জঙ্গলের দিকে অন্বেষার পিছু পিছু ছুটল। বৃদ্ধ নিতাই বারান্দার আড়াল থেকে একটা বাঁকা হাসি হেসে ওদের দিকে তাকালো। হাসপাতালের সামনে দিয়েই জঙ্গলটা গেছে বেশ অনেকটা ভেতরে। এই চন্দনপুরে যেন এই জঙ্গলটুকু থেকে সবুজ চিরতরে যায়নি, থেকে গেছে কিছুটা সামনে এগোতেই ওরা দেখল বিশাল এক বটগাছ, তার নিচে একটা লাল পাথরের বেদির উপরে কতকগুলো ঘোড়ার মূর্তি সাজানো রয়েছে, মাঝখানে একটা শিবলিঙ্গও রয়েছে, আর গাছটার পাশে একটা কুঁয়োও আছে। একজন লোক সে ঘোড়ার মূর্তিগুলোর সামনে বসে পুজো করছেন, সম্ভবত ইনি মন্দিরের পুরোহিত। হঠাৎ উনি পেছন থেকে ঘুরে তাকিয়ে হেসে বলল, তোমরা এসেছ, আমি জানতাম তোমরা আসবে। সুদীপা বলল, মানে আমরা তো কিছুক্ষণ আগেই এখানে এলাম, আপনি আপনি কি করে জানবেন সেটা? হ্যাঁ, তা ঠিক হয়তো ঠিক, কিন্তু আমি জানতাম। অনেক ঠাকুরমশাইয়ের কথা শেষ হতেই কেমন একটা কৌতুকের হাসি হেসে বলে উঠল, কোথায় ভূতা বুড়ি? ওগুলো তো ঘোড়ার মূর্তি সব। ঠাকুরমশাই অনিকের দিকে তাকিয়ে বলল, এমন ভাবে বলতে নেই বাবা, মা কষ্ট পান। উনি জগৎ জননী, কখনো কাকে কেউ কিভাবে উনি ধরা দেবেন তা কি আর আমাদের মতো সাধারণ মানুষের বোঝার সাধ্য আছে বাবা? অনেক চুপ করে যায়।
অন্বেষা ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বসে বলল, আচ্ছা ঠাকুরমশাই, কে ভূতা দেবী? আর মায়ের এমন রূপ কেন? এতগুলো ঘোড়া আর ছোট্ট শিবলিঙ্গ। এই একই প্রশ্ন ওরাও করল। ঠাকুরমশাই সবাইকে বসতে বললেন। সকলে গাছতলার নিচে হাঁটু মুড়ি দিয়ে বসল। ঠিক আছে, আমি তোমাদের তাহলে মা ভূতাবতীর গল্প শোনাবো, কিন্তু তার আগে একবার মনে বিশ্বাস নিয়ে মাকে একবার প্রণাম করো। ঠাকুরমশাই মায়ের সামনে একবার প্রণাম ঠকে বলতে শুরু করলেন, এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল তা ঠিক মনে নেই, তবে বাপ ঠাকুর দ্বারা বলতো তাদেরও নাকি জন্মের আগে থেকে মন্দির। অতীতে যখন এই গ্রামে আধুনিকতা উকি মাজেনি, শিল্পের বহর অত দেখা দেয়নি, শিক্ষার আর চিকিৎসার ছোঁয়া লাগেনি, তখন এখানকার লোকেদের জীবিকা নির্বাহের একটাই রাস্তা ছিল, আর সেটা কৃষিকাজ। তবে তার পথও খুব সুগম নয়। প্রত্যেক বছর পাশের দামোদরের নদীর জলের প্রবল ঢেউয়ে ভেসে যেত এই চন্দরপুর গ্রাম। তখনও বাঁধ তৈরি হয়নি। ঠিকই তখন এখানকার মানুষ দুঃখ কষ্ট নিবারণের জন্য জন্ম হলো এক লৌকিক দেবী, আর তিনি মা ভূতাবতী। সুদীপা বলল, ঠাকুরমশাই, আর আর এই ঘোড়াগুলো কেন পুজো করা হয়? ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন, এই ঘোড়াগুলি হলো ভূতাবতীর দেবীরা 7 ভাই বোন। দেবীরা 6 বোন আর 1 ভাই। সবচেয়ে বড় বোন হলো আসানসোলের কালী পাহাড়ির কাছে দেবী ঘাগর বুড়ি, আর বাকি 5 বোন হলেন দেবী নুনি বুড়ি, ঘোষ বুড়ি, ধেনুয়া বুড়ি, কেন্দুয়া বুড়ি আর পিয়াল শাল বুড়ি। আর শান্তিনাথ হলেন এই 7 বোনের একমাত্র ভাই। তাই এখানে কোনো দেবী মূর্তি নেই, শুধু দেবীর বেশ কয়েকটি পাথরের ঘটকি দেবীর প্রতিভূ। পাশের বাঘরায়ের থান। ইনি মূলত ভূতাবতীর ভৌতিক ভৈরব বলেই পরিচিত। দেবীর পূজার কোনো নির্দিষ্ট মন্ত্র নেই, শুধু ভক্তি। আর ভূতাবুড়ি ও বাকি 6 ভাই বোনের নাম উচ্চারণ করে দেবীর পুজো সম্পন্ন করা হয়। এই জঙ্গলের পাশ দিয়ে বইয়ে চলে গেছে দামোদরের। কান পাতলেই তার বিপুল স্রোতের শব্দ তোমরা শুনতে পাবে। মন্দিরের পাশে রয়েছে এক কূপে দামোদর থেকে জল এসে পড়ে থাকে। এই জল পানও করা যায়। আগে নাকি বলি দেয়া হতো, তবে মায়ের আদেশে এখন আর হয় না। পূজার ভোগ উপকরণের মধ্যে ফল, নানা মিষ্টি থাকলেও মা ভূতাবতীর পছন্দের খাবার হলো মুড়ি, আরো বিভিন্ন কলাই, ছোলা, বাদাম ইত্যাদি মুচমুচে করে ভাজা। পূজার সময় বিভিন্ন দেবীকে এই কলাই ভাজা ও মুড়ি ভোগ দেওয়া হয়। প্রত্যেক বছর 1 মাঘে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। অন্বেষা এবারে ঘোড়াগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করল, ইনি লৌকিক দেবী বলেই কেমন অদ্ভুত নাম ঠাকুরমশাই, ভূতা বুড়ি। হ্যাঁ গো মেয়ে, ভূত শব্দের অর্থ প্রেতাত্মা, আর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভূতা।
আর বিশ্বাস যেসব তর্ক বিতর্কের উপরেও দৃঢ় হয়ে থাকে যেন সব সময়, অর্থাৎ ভূতাবুধি প্রকৃতপক্ষে জনসমাজে অপদেবী হিসাবেই পরিচিত। তবে দেবী চণ্ডীর রূপ হিসাবে ধরা মা কোনো কাজের ক্ষতি করেন না, বরং সবার মঙ্গল করেন। যে মায়ের কাছে কিছু চেয়ে একবার ওই পেছনের গাছে গিঁট বাঁধে, মা তাকে কখনো ফেরান না। মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। যাক, ভালো লাগলো তোমরা আমার মুখে মায়ের গল্প শুনতে চাইলে। তার জন্য তোমরা প্রসাদ খেয়ে যেও, কেমন? ঠাকুরমশাই ওদের হাতে কলাই ভাজা আর মুড়ি দিল, সঙ্গে দিল মায়ের আশীর্বাদী ফুল। অন্বেষা আরও কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ অনেক বলল, নে ওঠ, এবার তাড়াতাড়ি কোয়ার্টারে চল, সন্ধে লেগে গেল। অনিকের পাশাপাশি সুদীপা আর প্রিয়তোষও উঠে গেল। তবে অন্বেষা ওদেরকে বলল, তোরা যা, আমি একটু পরে আসছি। অনিক কেমনভাবে একবার অন্বেষার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। প্রিয়তোষ আর সুদীপাও চলে যেতে যেতে বলল, অন্বেষা, তুই তাড়াতাড়ি কোয়ার্টারে চলে আসিস। একে অচেনা, তার ওপর অন্ধকার নামতে আর বেশিক্ষণ নেই। অন্বেষা বলল, তোরা কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। কোয়ার্টারে পৌঁছতেই ওরা তিনজন দেখল ঘরের বাইরে নিতাই নামের লোকটা দাঁড়িয়ে আছে। সে বলল, দাদারা আর দিদিমণিরা, আমি তো ভাবলাম আপনারা চলে গেছেন। আসুন 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 ভেতরে, আমি ঘর তো সব পরিষ্কার করে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর অন্বেষাও জঙ্গল থেকে ফিরে এলো। নিতাই কেমন একটা অদ্ভুতভাবে চেয়ে থাকলো কিছুক্ষণ অন্বেষার দিকে। রাতে খাবার টেবিলে বসে প্রিয়তোষ নিতাইকে বলল, আচ্ছা নিতাইদা, এখানে তো কয়েক বছর আগে দিগন্ত বাগচি নামে একজন ডাক্তার এসেছিলেন। উনি কি চলে গেছেন অন্য কোনো হাসপাতালে? তুমি জানো কিছু? আগে আগে তা তো বলতে পারলেন না বাবু, তবে একদিন ব্যাগপত্র নিয়ে সকাল সকাল কোথায় যে চলে গেলেন উনি সেদিন আর মনে নাই। অন্বেষা বারবার নিতাইয়ের চোখের দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে, আর নিতাই চোখ নামিয়ে নিচ্ছে। সুদীপা বলল, খুব অদ্ভুত না ঘটনাটা? তোরা বল, উনি তো মেলটা করেছিলেন। ও নিতাইদা, আসল প্রশ্নটাই তোমাকে করা হয়নি। আচ্ছা, এই গ্রামে তুমি, ওই বুড়িমা আর ঠাকুরমশাই ছাড়া আর কেউ থাকে না? মানে কাউকে তো দেখলাম না আর কি। এই বাড়িগুলো সবই ফাঁকা। এই অন্বেষা, বুঝলি, কালকে একবার আমরা গ্রামটা ঘুরতে বের হব, তারপর হাসপাতালে। জানলার বাইরে একটা কালো বেড়াল জলজলে চোখে চেয়ে আছে অন্বেষার দিকে। বেড়াল প্রচণ্ড জোরে ডাকাডাকি করতে দেখে নিতাই সুদীপার সে কথার উত্তর না দিয়ে বেড়াল তাড়াতে চলে গেল। অনিক অন্বেষার দিকে তাকিয়ে বলল, কিরে, তোকে আবার ভূতা বুড়ি এসে ধরলো নাকি? অত চুপচাপ। বাপরে, গল্প বলল ঠাকুর মশাই, ঘোড়া আবার দেবী, সত্যি। বাকিরা কেউ কোনো কথা বলল না। অন্বেষা অনিককে কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ নিতাইদা ছুটে এসে বলল, ওর নামটা মুখে আনবেন নে, ওর জন্য মহামারীতে গোটা গ্রামটা প্রাণ হারালো। ভূতাবুড়ির দয়ায় পড়ে রোগের মারে অকালেই গোটা গ্রামটা উজড়ে গেল। সুদীপা বলল, ভূতাবুড়ির দয়া? সেটা আবার কি রোগ? কোনোদিন তো শুনিনি। তা নিতাইদা, তোমার কি হয়েছিল নাকি সেই রোগ? অন্বেষা হঠাৎ ওর দিকে তাকিয়ে বলল, বসন্ত বা পক্স আঞ্চলিক ভাষায় কখনো কখনো কোনো কোনো লৌকিক দেবীর সঙ্গে বা তার নামের সঙ্গে একে তার দয়া কিংবা কৃপাও বলা হয়। মনে করা হয় এই রোগ তিনিই দেন, আবার তিনিই নির্মূল করেন। তাই কিন্তু প্রশ্ন একটাই। প্রিয়তোষ বলল, কি? ভূতাবুড়ি কারোর ক্ষতি করবেনই বা কেন? আর এই গ্রামে সবাই তার ভক্ত ছিল যতদূর শুনেছি। কথাগুলো বলতে বলতে অন্বেষা কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকলো নিতাইয়ের দিকে। বাকিরাও সেটা দেখল।
সুদীপা আবার বলল, তুমি তো তখন উত্তরটা দিলেই না নিতাইদা। এই গ্রামে কেন কেউ থাকে না? নিতাই সুদীপার দিকে তাকিয়ে বলল, আগে দিদিমণি, আমারও অনেক বছর আগে একবার হয়েছিল, কিন্তু আবার সেরেও যায়। কিন্তু গ্রামের আর কারো সারেনি সেই রোগ। ওই জঙ্গলে যে দেবী আছে, হ্যাঁ, ওই যে ঘোড়ার দেবী, এ হলো তারই রোষ। ওনাকে তো সবাই ডরাতো, তাই রেগে গিয়ে রোগের প্রকোপে ফেলালেন গোটা গ্রামটাকে। তারপর তারপর সব সারকার হইয়া গেল। প্রাণের ভয়ে কেউ কেউ এই গ্রামের থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিল, আবার কেউ কেউ রোগের মারে শেষ পর্যন্ত প্রাণ হারালো। সে কি ভয়ঙ্কর দৃশ্য গো, চোখে দেখা যায় না। এখনো এখনো অনেকে বেঁচে আছে এই গ্রামের, তবে তবে গ্রামের থেকে অনেক দূরে থাকেন তারা। লোকে বলে এ গ্রামে ভূতাবুড়ির রোষ লেগে আছে, তাই এই গ্রামে যে আসে সে নাকি আর ফেরে না। প্রিয়তোষ নিতাইদার কথাগুলো বেশ অদ্ভুত হয়েই শুনে বলল, কিসব বলছো তুমি নিতাইদা? গোটা গ্রাম বসন্ত রোগে উজাড় হয়ে গেল, মানলাম ওটা ছোঁয়াচে রোগ, কিন্তু তাই বলে গোটা গ্রাম উজড়ে গেল এভাবে আমার বিশ্বাস হচ্ছে না। আর তুমি তুমি তাহলে এত বছর পরেও সুস্থ কি করে আছো এখানে একা? হঠাৎ অন্বেষা বেশ গম্ভীর গলায় বলে উঠল, না রে, উনি ঠিক বলছেন। এই গ্রামের মানুষজন বড্ড যন্ত্রণায় মরেছেন, তাই না নিতাইদা? লোকটা মাথা নাড়ল। খাবার টেবিল থেকে হঠাৎ খাবার না খেয়েই উঠে গেল অন্বেষা। বাকিরা কেউ কিছুই বুঝল না। জঙ্গলে ওই মন্দিরটা থেকে আসার পর থেকেই অন্বেষা কেমন একটা অদ্ভুত ব্যবহার করছে যেন। কারো সঙ্গে কথা বলছে না, বেশ চুপচাপ। রাতে ঘুমোতে যাবার সময় হঠাৎ টেবিলের উপরে একটা কালো ঘোড়ার মূর্তি দেখতে পেল সুদীপা। অন্বেষা বিছানার এক পাশে শুয়েছিল। অন্বেষার সামনে ওটা ধরে দাঁড়িয়ে সুদীপা বলল, এই দেখ অন্বেষা, আমি একটা কালো ঘোড়ার পুতুল পেয়েছি। তোকে তো ওই বুড়ি মিথ্যে কথা বলেছে, তোকে তো কোনো ঘোড়াই দেয়নি শেষমেশ। দেখ, এই ঘোড়ার মূর্তির রংটা যদিও একটু কালো, তবে বেশ সুন্দর পুতুলটা। আমি এটাকে আমার কাছে রাখবো। সুদীপার মুখে কালো ঘোড়ার কথাটা শুনে বিছানা থেকে উঠে চমকে তাকায় অন্বেষা। তারপর সুদীপাকে বলল, তুই পুতুলটা ফেলে দে তাড়াতাড়ি, ওতে ঘোড়াবান মারা আছে, ফেল তাড়াতাড়ি, দেরি করিস না সুদীপা, ওটাকে ঘরের থেকে বাইরে কোথাও ফেলে দে। কি কি বলছিস তুই এসব? আমি পুতুলটা ফেলে দেবো কেন? আরে বাচ্চার মতো করিস না সুদীপা, পুতুলটা ফেলে দে। সুদীপা পুতুলটাকে নিজের কাছে রেখে ঘুমোতে গেল। রাত বেড়েছে। আকাশের চাঁদটা তার উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলেছে চারিদিকটা। হঠাৎ কোয়ার্টারের জানলা দরজায় ধাক্কা মারার শব্দ হতে লাগলো জোরে জোরে। একটা আর্তনাদের সুরে কারা যেন গোটা কোয়ার্টারের ঘরের দরজা জানলায় ধাক্কা মারতে মারতে বলছে, আমাদের মুক্ত করে দাও, আমাদের মুক্ত করে দাও, অনেকদিন ধরে এই গ্রামে আমাদের মুক্তি চাই। কি প্রবল একটা আর্তনাদের সুর, একটানা শব্দ হয়ে যাচ্ছে। শুধু নারী পুরুষ নির্বিশেষে সেই আওয়াজ। সবাই ঘরের আলো জ্বালিয়ে ঘুম থেকে রীতিমতো উঠে পড়ল। একবার ভয়ে ভয়ে সাহস করে ঘরের জানলাটা খুলল অনেক। কই, কোথাও তো কেউ নেই। তাহলে এত লোকের চিৎকারের শব্দ, সবটাই কি ভুল শোনা? না, তা কি করে হয়? তাহলে সবাই কি করে ভুল শুনবে? কিছুই বোঝা যাচ্ছে না। এই গ্রাম একে তো জনমানবহীন, তার উপর আবার এতগুলো চিৎকার শোনার ভুল। নাকি সত্যিই কেউ ছিল এইখানে এতক্ষণ? অন্ধকারের মধ্যেও অন্বেষা একবার তাকালো সুদীপার দিকে। সুদীপা আবার শুয়ে পড়েছে। ওর হাতের কাছে রয়েছে ওই কালো ঘোড়ার পুতুলটা, কিন্তু খুব অদ্ভুতভাবে পুতুলটার দুটো চোখ কেমন লাল হয়ে জ্বলজ্বল করছে। দিনের আলো ফুটতেই হাসপাতালে যাবার জন্য ওদের তাড়া থাকায় আর কেউ গতকাল রাত্রের ঘটনাটার প্রসঙ্গ ওঠালো না। হাসপাতালে যাবার সময় নিতাই অনিক আর প্রিয়তোষকে বলল, বাবু, আজ রাতে তো অমাবস্যা আছে, ভাবছি এই একখানা মায়ের পুজো করব, যদি আপনারা অনুমতি দেন।
অনেক এই প্রস্তাবে সম্মতি জানালেও প্রিয়তোষ বলল, আমি সুদীপা আর অন্বেষার সঙ্গে আগে এই বিষয়ে কথা বলি। ঠিক আছে বাবু। ওরা সকলে হাসপাতালের দিকটায় বেরিয়ে গেল। দিগন্ত বাগচি নিশ্চয়ই এই লোকশূন্য গ্রাম থেকে বদলি হয়ে চলে গেছেন। হাসপাতালে কোনো রোগীর তো দেখা নেই, শুধু চারিদিক ধুলো আর বালি, কিছুই বোঝা যায় না। সুদীপার বাড়ি থেকে একটা ফোন আসায় ও হাসপাতালের সামনে সোজা রাস্তাটায় কথা বলতে বলতে সামনের দিকটা থেকে কথা বলে যখন ফিরে আসছিল, হঠাৎ ওর পায়ের কাছে কিছু একটা ঠেকল। সেদিকে তাকাতেই ও বালির মধ্যে দেখল কিছু একটা আটকে আছে। একটু হাত দিয়ে সে বালির মধ্যে নাড়াচাড়া করতেই সুদীপা দেখল একটা নরকঙ্কালের মাথা। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল সুদীপা। সুদীপার চিৎকার শুনে বাকিরা সেখানে গিয়ে দেখল একটা নরকঙ্কাল বালির ভেতরে। অন্বেষা আশপাশটা থেকে অনেকটা বালু সরিয়ে দেখল একটা ভাঙাচোরা সুটকেসের মধ্যে মাটি ঢুকে যাওয়া কিছু মেডিসিন, সঙ্গে ইঞ্জেকশন, সব কিছু। কিছুটা দূরে থপ করে সরে গিয়ে অন্বেষা বলল, এটা তো দিগন্ত স্যার। দিগন্ত স্যার তার মানে বদলি হননি, উনি এখানেই মারা গেছিলেন। এই তো ওষুধের বাক্স। হয়তো কাক শকুনে ঠুকরে শরীরের মাংসগুলো খেয়েছে। কথাগুলো কেমন থেমে থেমে বলতে বলতে কেঁদে ফেলল সুদীপা। অনেক বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আমাদের এই গ্রাম ছেড়ে আজকেই চলে যেতে হবে। ভূতাবুড়ির কোপ রয়েছে এই গ্রামের ওপরে, নইলে দিগন্ত স্যারও শেষমেশ কিনা। সবাই এই প্রস্তাবে সম্মতি জানালো। ঠিক তখনই দূর থেকে সেই বুড়ির গলার শব্দ শোনা গেল, তোরা আজ এখান থেকে ফিরতে পারবি নে। তোদের যে একটা কাজ করা এখনো বাকি। এই গ্রামের সবাই তোদের মুখের দিকে চেয়ে বসে আছে। ওদের তোমাদেরই মুক্তি দিতে হবে। ভূতাবুড়ির রোষ নয়, এ যে কাল নেমির জেগে ওঠার ফল। প্রিয়তোষ বলল, কাকে? একটা প্রচণ্ড উড়ো হাওয়া এসে চারিদিকটা থেকে খাবল দিয়ে যেন খানিকটা বালি একসঙ্গে দূরে সরিয়ে নিয়ে গেল হাওয়াটা। বুড়ি আঙ্গুলের ইশারায় দেখালো, এই দেখ দেখ, তোরা সামনে তাকা। ওরা বুড়ির কথা মতো সামনে তাকাতেই যা দেখল তা দেখে ওরা চমকে উঠল। সামনে শুধু ডাক্তার দিগন্তের কঙ্কাল নয়, আরও শয়ে শয়ে কঙ্কাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুদীপা ভয়ে চিৎকার করে বলল, এরা কারা? বুড়ি এগিয়ে এসে বলল, কাল নেমির উপাসনায় এদের বলি হতে হয়েছে। ছোঁয়াচে রোগে মরেছে, এর জন্য কেউ শ্রাদ্ধ শান্তি করেনি, তাই ওদের মুক্তিও হয়নি। ওদেরকে এবার এতদিনের যন্ত্রণা থেকে তোদেরই মুক্তি দিতে হবে। হ্যাঁ। হঠাৎ অন্বেষা এগিয়ে এসে বলল, আমি জানি কি করতে হবে, কি করলে ওরা মুক্ত হবে। এই ঘোড়াবানকে নষ্ট করতে হবে। সুদীপা তোর এই কালো ঘোড়াটা কোথায়? সুদীপা বলল, ওটা তো ঘরে রেখে এসেছি, কিন্তু ঘোড়াবান কি? বুড়ি কেমন ফ্যাক ফ্যাক করে হেসে উঠে বলল, ওই ঘোড়া দিয়ে মানুষ মারে। কালো ঘোড়াটার কি আর এমনি নাম? আর দেরি করিস না। তোদের মুখের দিকে তাকিয়ে রয়েছে রে ওই গ্রামের অসহায় মানুষগুলো। এবার ওদের মুক্তি দে ওদের। বুড়ি কথাগুলো বলে কেমন ভাবে যেন অদৃশ্য হয়ে গেল। কেউ বুঝল না বুড়ি নিমেষের মধ্যে কোথায় চলে গেল। অন্বেষা ওদেরকে বলল, তোরা আমার সঙ্গে আয়, হাতে খুব কম সময় আছে, আয় আমার সঙ্গে। জঙ্গলের মধ্যে ঠাকুরমশাই সবটা শুনে বললেন,
এই কালনেমি হলো রোগীর অপদেবী। এই সাধনা তন্ত্র মতে করতে হয়। তান্ত্রিক সিদ্ধ লাভের জন্য এই দেবীকে ঘোড়া বান মেরে বলি দেয়। এই দেবীরই কোপ লেগেছে এই গ্রামে। বহুকাল আগে থেকেই তার ফল এখনো ভোগ করে যাচ্ছে সকলে। অনেক অনেক বছর আগের সে কথা। সেবার এই গ্রামের লোকে যা তখন বিশ্বাসের সঙ্গে দেবী ভূতাবতীর মন্দিরে আসতো মায়ের পুজো করতে। এখানে মানত পূরণ হলে মাটির ঘোড়া দিয়ে যেত, আবার মানত করে বাঁধত গিয়ে। কিন্তু ওই শয়তান নিতাই এই মন্দিরে তখন আমার সঙ্গে মায়ের সেবার কাজ করত। একদিন মায়ের পুজোতে এক তান্ত্রিক আসে। সেখানে তার সঙ্গে মেলামেশায় আস্তে আস্তে ওর ওই মন্দিরে আসা বন্ধ হয়। সারাদিন শ্মশানে পড়ে থাকতো। লোকে পাশ কাটিয়ে যেতে যেতে কখনোই শুনতো নিতাই বলতো, আমায় সিদ্ধি লাভ করতে হবে। কিছুদিন পর এই মন্দির থেকে একটা ঘোড়া চুরি করে নিয়ে সারা রাত জেগে ওই পবিত্র ঘোড়ায় নিজের হাত কেটে রক্ত ঢেলে সারা রাত ওই ঘোড়াকে নিজের রক্তে স্নান করিয়ে তারপরে আস্তে আস্তে ওই ঘোড়ার ওপরে ঢালা রক্ত শুকিয়ে গিয়ে আস্তে আস্তে কালো হয়ে যায়। সেই ভূতাবুড়ির পবিত্র ঘোড়াকে ব্যবহার করে তন্ত্র সাধনা করে ভূতাবুড়িকে আটকে রাখে নিতাই ওই জঙ্গলের মধ্যে। আর ওই তন্ত্র সাধনায় কালনেমিকে জাগ্রত করে। অনেক ভয়ে ভয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, কালনেমি দেবী কেমন দেখতে? ঠাকুরমশাই বললেন, কালো ধোঁয়ার কুণ্ডুলি, তার মধ্যে জল জল করে দুটো দুটো চোখ। আর কিছু বোঝা যায় না বিশেষ, তবে ভীষণ হিংস্র চাহনি। প্রিয়তোষ বলল, কিন্তু নিতাইদা এমন কেন করবে? আমার কিন্তু মনে হয় না ওই বয়স্ক লোকটা এই বুড়ো বয়সে এসে এসব করবে। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, ওই সব করেছে। অনিক বলল, তাহলে কি দিগন্ত স্যারকেও নিতাইদাই ঘোড়া বান দিয়ে মেরেছে? হ্যাঁ, সিদ্ধি লাভের জন্য এসব করেই চলেছ লোকের দেবী, যে বলি বড় ভালোবাসে, রক্ত চায়। ওই দেবীকে ও জাগিয়ে তুলেছে, তাই আজ গ্রামে এই হাহাকার। ভূতাবুড়ি মায়ের বাঁধন খুলে না দিলে উনি কিছুতেই কিচ্ছু করতে পারবেন না। কয়েক বছর আগে একজন ডাক্তার বাবু এসেছিলেন, কিন্তু তাকেও এইভাবে বুড়িমার রূপ ধারে বারবার সাবধান করেছিলেন ওই কালো ঘোড়াটা দিতে দিতে, কিন্তু শেষমেশ নিজের প্রাণটাই দিলেন। তোমরা বাঁচতে চাইলে এই গ্রামের ওপর থাকা ঘোড়া বানকে চিরদিনের মতো নষ্ট করে দাও। আজ অমাবস্যার রাত, ও নিশ্চয়ই তোমাদের বলি দিতে চাইবে। ও এখন সিদ্ধ পুরুষ হতে চায়। সুদীপা বলল, তাহলে তাহলে ওই ঘোড়া হাতে বৃদ্ধা নারী ভূতাবুড়ি মা? আমরা তাকে চিনতে পারিনি। জয় মা, জয় মা। ঠাকুরমশাই, কিছু একটা উপায় কি আছে এই গ্রামকে অভিশাপ মুক্ত করার আর আমাদের প্রাণ বাঁচাবার? ঠাকুরমশাই বললেন, কি বলছো তোমরা? মা তোমাদের দেখা দিয়েছেন। জয় মা, জয় মা। আজ রাতে নিতাইয়ের পুজো বন্ধ হবে।
অন্বেষা মা, তোমাকে যে সেদিন ভূতা বুড়ি মায়ের একটা ঘোড়া দিয়েছিলাম, পুজোর ওখানে ওই কালো ঘোড়াটাকে সরিয়ে তোমাকে ওই ঘোড়াটাকে বসাতে হবে, আর ভূতা বুড়ির 6 বোন আর ভাইয়ের নাম নিতে হবে। এটাই ভূতা বুড়ির মায়ের মন্ত্র। আর ওই কালো ঘোড়ার পুতুলটাকে বাইরে আগুনে জ্বালিয়ে দিতে হবে। যাও, তোমরা রাত হতে আর বেশি দেরি নেই, তোমরা ফিরে যাও। মা তোমাদের মঙ্গল করুক। ওরা ভূতাবুড়ি মায়ের থানে প্রণামটুকে আবার রওনা দিল জঙ্গলে। সুদীপা অন্বেষাকে বলল, তুই তাহলে সব আগে থেকেই জানতিস, বলিসনি কেন? তোরা বিশ্বাস করতি কেউ? এই শোন, লোকটা বোধহয় বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের আগের মতো সব কিছু স্বাভাবিকের অভিনয় করতে হবে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওর সব কারসাজি ধরে ফেলেছি। প্রিয়তোষ আর অনিককে আগে দেখে নিতাই বলল, তা বাবু, এতক্ষণে বুঝি ফেরবার সময় হলো? হ্যাঁ, পূজায় বসতে হবে তো। হ্যাঁ, যাও, তুমি জোগাড় করো। ঘরের দরজার সামনে এক কোণে বসে নিতাই ফ্যাঁসে গলায় বলল, মারে, আজ তোর পায়ে সব কটারে বলি দেব। কিন্তু সুদীপা আর অন্বেষা ঘরে যেতে যেতে সেই কথাটা শুনে ফেলল। ঘরে গিয়ে দরজাটা আটকে দিয়ে পুতুলটা খুঁজতে লাগলো, কিন্তু ঘোড়ার পুতুলটা নেই। অনেক খোঁজাখুঁজির পর ওরা দেখল ঘোড়ার পুতুলটা নিতাইদা যেখানে বসে পুজো করছে সেখানে রাখা আছে। চোখের ইশারায় ঘরের আলো নিভিয়ে দিতে বলল অন্বেষা। নিতাই আসনে বসে কি একটা মন্ত্র জোরে জোরে পড়ছে। অন্ধকারে কালো পুতুলটা সরিয়ে অন্বেষা ঠাকুর মশাইয়ের দেওয়া সেই ভূতাবুড়ির ঘোড়ার পুতুলটা সেখানে বসিয়ে দিল। এরপর ঘরের আলো জ্বালিয়ে দিয়ে ঘোড়ার পুতুলটা নিয়ে বাইরে জ্বালাতে গেল প্রিয়তোষ আর অনিক। নিতাই ওদের দিকে তাকিয়ে পুজো শুরু করলো। ওদিকে প্রিয়তোষ আর অনিক বাইরে গিয়ে দেখল একটা বাচ্চা মেয়ে ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দে আমাকে ঘোড়াটা, তাড়াতাড়ি দে, ওটা আমায় দে না, দে আমাকে কালো ঘোড়াটা। রাতের গভীরতা বাড়ছে। জঙ্গলের মন্দিরের হাওয়া লেগে গাছের নিচের ঘণ্টাটার আওয়াজ শোনা গেল। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল অন্বেষা আর সুদীপা। সেই বুড়ির আওয়াজ। সেই বুড়ি বলছে, আমায় মুক্ত কর, আমায় মুক্ত কর, দেরি করিস না, মুক্ত কর। অন্বেষা আর সুদীপা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে হাত জোর করে একটা ছড়া কাটতে লাগলো। ভাগর বুড়ি, নুনি বুড়ি, ঘোষ বুড়ি, ধেনুয়া বুড়ি, কেন্দুয়া বুড়ি, পিয়াজ শাল বুড়ি, আর শান্তিনাথরে ডাকি, বন্ধ করো তোমরা, ঘোড়া বান মারো, কাল নেমি। বারবার ওরা এই ছড়াটা কাটতে লাগলো। নিতাই পুজোর আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের থামাতে যায়, কিন্তু ঠিক তখনই একটা নারী মূর্তির প্রচন্ড জোরে হাসির শব্দ শোনা যায় চারিদিক থেকে। প্রিয়তোষ আর অনিকের দিকে যে মেয়েটা কালো ঘোড়ার পুতুলটা নেবার জন্য এগিয়ে আসছিল সেও কেমন মিলিয়ে গেল। ঘরের মধ্যে এক প্রকাণ্ড বৃদ্ধার নারী মূর্তির ছায়া দেখে নিতাই ভয় পেয়ে কাঁপা কণ্ঠে বলল, কে তুমি? আমি ভূতা দেবী রে নিতাই। আমাকে আটকে রেখেছিলি না তুই? আজ আমি মুক্ত হলাম, মুক্ত হলাম। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি তুমি কি করে মুক্ত হলে? হ্যাঁ, নারী মূর্তিটি বলল, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। কালো ঘোড়া যে বদলে গেছে নিতাই। তোর পুজোয় যে আমার ঘোড়া, আর আজ যে ভক্ত আমার 6 বোন আর আমার ভাইয়ের নাম নিষ্ঠা ভরে নেবে, তাতেই আমি সন্তুষ্ট হই। লোভী সিদ্ধি লাভের এত লোভ, আর আমাকে বলিস আমি রোগের দেবী? এই গ্রামে
আমি রোগ ছড়িয়েছি। এবার পুড়ে মর। বৃদ্ধা নারী মূর্তির চোখ দিয়ে আগুন বর্ষণ করছে নিতাইয়ের দিকে। আস্তে আস্তে নিতাইয়ের সারা শরীরটায় ছড়িয়ে যাচ্ছে সে আগুন। বৃদ্ধা দেবী মূর্তিটি বলল, এ হলো লোভের আগুন, পুড়ে মর। তোর জন্য আজ এই গ্রাম উজড়ে গেছে। ডাক্তারকে তুই মেরেছিস, গ্রামের মানুষদের বাধ্য করেছিস আমার প্রীতি বিশ্বাস হারাতে। শুধু ওই পুরোহিত একমাত্র আমাকে নিয়ে এত গালমন্দ শুনেও পড়ে থেকেছে ওই গাছতলায়। আমি এই ভূতা বুড়ি, এই চন্দনপুর গ্রামের রক্ষা করতে আমি আজ এই গ্রামের উপর প্রয়োগ করা ঘোড়া বান ছিন্ন করলাম। কাল নেমে পরাজিত হলো। নিতাইয়ের দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আর সেই ছাই তুলে নিয়ে সে বৃদ্ধা নারী মূর্তিটার একটা মাটির ঘোড়ার রূপ দিলেন। ইতিমধ্যে পুতুলটাকে জ্বালিয়ে চলে এসেছে প্রিয়তোষ আর অনিক, সঙ্গে ঠাকুরমশাইও আছেন। দেবী মূর্তি অদৃশ্য হতে হতে বললেন, তোরা না থাকলে আজ আমি মুক্ত হতে পারতাম না কো। একটা ছোট্ট কাজ আছে তোদের, তারপরে তোদের ছুটি। ওই ঘোড়ার মূর্তিটা তোরা দামোদরে ভাসিয়ে দিয়ে আয়, আমি আবার সব ঠিক করে দেব। এই গ্রাম আবার আগের মতো সুজলা সুফলা হয়ে উঠবে। অভিশাপ কেটে গেছে। হাত জোর করে ভূতাবুড়ি মায়ের নামে জয়ধ্বনি দিল। দেবী অন্বেষার হাতে এই ঘোড়ার মূর্তিটা তুলে দিলেন। সারা রাস্তা ওরা ভূতাবুড়ি মায়ের নামে চিৎকার করতে করতে ঘোড়াটাকে বিসর্জন দিয়ে দিল। কয়েক বছর পর অন্বেষা, সুদীপা, প্রিয়তোষ আর অনিক ওরা এখন সিনিয়র ডাক্তার। চন্দনপুর গ্রামীণ হাসপাতালে ওরা এখন বর্তমানে স্থায়ী ডাক্তার। একটা বাচ্চা ছেলে এগিয়ে আসছে অন্বেষার দিকে। অন্বেষার খেয়াল হতেই বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, এটা কি? বাচ্চাটা খিলখিল করে হেসে বলে, মাটির ঘোড়া। একটা বুড়ি তোমাকে এটা দিতে বলে জঙ্গলে মিশে গেল। ঘোড়াটাকে আঁকড়ে চোখ ছলকে উঠল অন্বেষার। এই যে ভূতাবুড়ি মায়ের ঘোড়া। ছেলেটার নাম জিজ্ঞেস করলো অন্বেষা। ছেলেটা মুখ ঘুরিয়ে হেসে বলল, আমি শান্তিনাথ গো। জঙ্গলের বটগাছতলায় আমার 6 দিদিদের সঙ্গে থাকি। হন্টেড হিস্ট্রিজ, যার পরদে পরদে রহস্য।